খুলনা পল্টনের সাব্বির টাওয়ারের আগুন 4 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে, ভবনে ছিল না অগ্নি নির্বাপন ব্যবস্থা। মেট্রো রেলের কমলাপুর অংশের কাজ শেষ হচ্ছে না এই বছর। রাজনৈতিক পট পরিবর্তন সহ নানা কারণে সময় লাগছে বেশি। দেশে সবচেয়ে বেশি বিক্রি গ্যাস্ট্রিকের ওষুধের, নিয়মিত সেবনে ক্যান্সার সহ নানা ঝুঁকি দেখছেন বিশেষজ্ঞরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জাতীয় ঐকমত্য কমিশন কারো প্রতিপক্ষ নয় বলে মন্তব্য করেছেন এর সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। দেশের স্বার্থে রাজনৈতিক দলগুলো নিজেদের অবস্থান থেকে ছাড় দেবে বলে আশা প্রকাশ করেন তিনি। শনিবার সকালে জাতীয় সংসদ ভবনে 12 দলীয় ঐক্য জোটের সঙ্গে সংলাপের আগে একথা বলেন তিনি। এদিকে দ্রুত নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানায় জাতীয়তাবাদী সমমনা জোট। শনিবার সকালে জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে যোগ দেন জাতীয়তাবাদী সমমনা জোটের নেতারা। সংলাপের আগে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ জানান, 6 মাসের মধ্যে জাতীয় সনদ তৈরি করতে চান তারা। এজন্য রাজনৈতিক দল ও জোটকে যার যার অবস্থান থেকে ছাড় দেওয়ার আহ্বান জানান তিনি। জাতীয় ঐকমত্য কমিশন আপনাদের অবশ্যই প্রতিপক্ষ নয়, অবশ্যই আমরা সকলে মিলেই চেষ্টা করছি, সেই চেষ্টা অব্যাহত থাকবে। সেই চেষ্টারই অংশ হিসেবে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। আলোচনা অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে হবে এবং তার মধ্য দিয়ে আমরা অগ্রসর হব। আবারও বলি যে আমাদের লক্ষ্য হচ্ছে সুনির্দিষ্ট নির্ধারিত সময়ের মধ্যে একটি জাতীয় সনদ তৈরি করা। পরে জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ফরিদুজ্জামান ফরহাদ বলেন, আগে জাতীয় নির্বাচন দিতে হবে, নির্বাচিত সরকার স্থানীয় নির্বাচন আয়োজন করবে। এছাড়া একজন টানা 2 বার প্রধানমন্ত্রী হতে পারবে বলে মত দেন তারা। আগে জাতীয় নির্বাচন হতে হবে, স্থানীয় নির্বাচন হবে না। জাতীয় নির্বাচনে হওয়ার পর সেই পার্লামেন্ট স্থানীয় নির্বাচন করবে। আর আমরা আবার একটা প্রস্তাব করেছিল একসাথে জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচন করা যায় কিনা। আমরা এটাতেও বলেছি যে ইলেকশন কমিশনই বলেছে বাংলাদেশে একসাথে জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচন হওয়া সম্ভব নয়। এই জোট বলছে অনির্বাচিত সরকারের বেশি দিন ক্ষমতায় থাকা ঠিক নয়। কমিশনের 166টি প্রস্তাবের 112টিতে একমত তারা, দ্বিমত 26টিতে এবং 28টিতে আংশিক একমত। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংস্কারের কথা বলে এই সরকারের দীর্ঘদিন ক্ষমতায় থাকার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। শনিবার বিকেলে নরসিংদীর পলাশ বাস স্ট্যান্ডে শ্রমিক জনতার সমাবেশে তিনি কথা বলেন। ডক্টর মঈন খান বলেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। এজন্য সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা জনপ্রতিনিধির হাতে তুলে দিতে হবে। যারা সংস্কারের কথা বলে মিথ্যা অজুহাতে সরকারকে দীর্ঘায়িত করতে চায় তারা কখনো গণতন্ত্রের বন্ধু হতে পারে না। সারা দেশে বিগত সরকারের সময়ে শিল্প খাতে দুর্নীতি লুটপাট হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, আওয়ামী লীগ শিল্প প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে। যারা এখন সংস্কারের কথা বলে মিথ্যা অজুহাত দিয়ে এই সরকারকে দীর্ঘায়িত করতে চায় তারা কখনো গণতন্ত্রের বন্ধু হতে পারে না। জুনে 9 ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন হওয়া উচিত বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার সকালে রাজধানীতে জেলা ও মহানগর পর্যায়ের আমির সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। এ সময় তিনি মন্তব্য করেন, নারী সংস্কার কমিশনের বেশ কিছু সুপারিশ কুরআন হাদিসের সাথে সাংঘর্ষিক, যা সমাজে বিশৃঙ্খলা তৈরি করবে। দীর্ঘ 14 বছর পর শনিবার মগবাজারে জেলা ও মহানগর আমির সম্মেলনের আয়োজন করে জামাত ইসলামী। উদ্বোধনী বক্তব্যে ফ্যাসিস্ট সরকারের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের দাবি জানান দলটির আমির। রাজনৈতিক বক্তব্য দিতে হলে এ সময় নারী সংস্কার কমিশনের সুপারিশের সমালোচনা করেন জামাতের আমির। বলেন, ধর্মকে কেন্দ্র করে জাতিকে বিভক্ত করা যাবে না। পেশি শক্তি এবং কালো টাকার প্রভাব থেকে মুক্ত করার জন্য
আমরা বলেছি পিআর সিস্টেমে নির্বাচন হতে হবে, আনুপাতিক প্রতিনিধিত্ব হিসাবেই সেখানে যাবে লোকেরা, ভোট যে যত পার্সেন্ট পাবে সেই হারে সে আসন পাবে। এতে করে কোনো দলকে ছোট এবং বড় বলার কারো সাহস হবে না। আগামী বছরের এপ্রিলের মধ্যে নির্বাচনের দাবি করেন জামাতের আমির। অন্তর্বর্তী সরকারের যেসব উপদেষ্টা রাজনীতি করতে চান তাদের ক্ষমতা ছাড়ার আহ্বান জানান তিনি। বলেন, নির্বাচনকে প্রভাবমুক্ত রাখতে সংসদে আনুপাতিক হারে আসন বরাদ্দ করতে হবে। আমরা মনে করি সরকারের ঘোষিত সময়ের ভিতরে সংস্কার সাধন করে নির্বাচন সম্ভব। এর জন্য দুটি সময়কে আমরা উপযুক্ত মনে করি। একটি হচ্ছে ফেব্রুয়ারি মাস সোজা শুরু হওয়ার আগে, আরেকটি হচ্ছে যদি কোনো কারণে এই সময়ের ভিতরে সংস্কারগুলো এবং বিচারের দৃশ্যমান প্রক্রিয়া জনমনে আস্থা সৃষ্টির পর্যায়ে না আসে, তাহলে ম্যাক্সিমাম এপ্রিল পার হওয়া উচিত নয়। 5 আগস্টের পর কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন ডাক্তার শফিকুর রহমান। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 4 দফা দাবিতে 23শে মে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে হেফাজতে ইসলাম। শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশ থেকে এই ঘোষণা আসে। এ সময় নারী বিষয়ক সংস্কার কমিশন পুনর্গঠনের দাবি জানান হেফাজত নেতারা। পাশাপাশি হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে সব মামলা আগামী 2 মাসের মধ্যে প্রত্যাহারে সরকারকে সময় বেঁধে দেন তারা। সকাল 9টার আগেই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজত ইসলামের নেতাকর্মীদের পদচারণা। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী সকাল 9টায় শুরু হয় মূল সমাবেশ। সমাবেশে নারী বিষয়ক সংস্কার কমিশনের সমালোচনা করে বক্তারা দাবি করেন, প্রস্তাবনাগুলো সরাসরি ইসলাম বিরোধী। সরকারকে অবশ্যই এই প্রতিবেদন প্রত্যাখ্যান করতে হবে। নারী কমিশনের কোনো প্রস্তাব আপনি পাস করতে পারবেন না। সমাবেশে পাঠ করা হয় ঘোষণাপত্র। এতে শাপলা চত্বরে হত্যাকাণ্ড সহ জুলাই গণহত্যার বিচার, আওয়ামী লীগ নিষিদ্ধ ও করিডোর নিয়ে হেফাজত ইসলামের অবস্থান তুলে ধরা হয়। রাখাইনকে মানবিক করিডোর প্রদানে সরকারের সম্মত হওয়া সম্পূর্ণরূপে আত্মঘাতী সিদ্ধান্ত। অদূরদর্শী সিদ্ধান্ত থেকে সরকারকে অবশ্যই অনতিবিলম্বে ফিরে আসতে হবে। সমাবেশে যোগ দেন আমার দেশ পত্রিকার সম্পাদক ও এনসিপি নেতা। ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তাদের, অপ্রয়োজনীয় সংস্কার বাদ দেওয়ার আহ্বান তাদের। ডক্টর ইউনূস সরকারের প্রতি আমার একটি প্রশ্ন আছে যে আপনারা কেন অপ্রয়োজনীয় ইস্যু তৈরি করছেন? নারী কমিশন করবার জন্য জুলাই বিপ্লবের তরুণেরা জীবন দেয় নাই। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, কোনো কিন্তু অথবা নেই। আচ্ছা, দেখছি এরকম কিছু নেই, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে। নারী সংস্কার কমিশন ইসলাম বিরোধী দাবি করে হেফাজত নেতা মামুনুল হক বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার কারণে কমিশনকে বিচারের মুখোমুখি করতে হবে। এ সময় হেফাজত নেতাকর্মীদের মামলা প্রত্যাহারে সরকারকে সময় বেঁধে দেন তিনি। সকল কারাবন্দী মুসলিম নবী প্রেমিকদেরকে অবিলম্বে মুক্তি প্রদান করতে হবে। বাংলার রাজনীতিতে এই ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসিত করবার পায়ে তারা চালায়, তাদের সঙ্গে আমরা লড়াই করব ইনশাআল্লাহ। নারী সংস্কার কমিশন বাতিল, বহুতত্ত্ববাদ বাতিল, মামলা প্রত্যাহার ও মুসলমানদের নির্যাতনের বিরুদ্ধে 23 মে সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 90% মুসলমানের দেশে কোরআন সুন্নাহ বিরোধী আইন এবং অবিলম্বে নারী বিষয়ক সংস্কার কমিশন প্রতিবেদন বাতিল সহ বেশ কয়েকটি দাবি করেছে হেফাজতে ইসলাম। শনিবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশে যোগ দিয়ে এই দাবি জানান হেফাজতে ইসলামের কর্মীরা। একই সঙ্গে 2013 সালে শাপলা চত্বর এবং ভারতের প্রধানমন্ত্রীর ঢাকা সফর ঘিরে হত্যাকাণ্ডের বিচার দাবি করেন তারা। নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল সহ 4 দফা দাবিতে হেফাজত ইসলামের মহাসমাবেশ। সমাবেশে অংশ নিতে আসা নেতাকর্মীদের ভিড়ে সীমিত হয়ে আসে শাহবাগ ও আশপাশ এলাকায় যান চলাচল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হেফাজত ইসলামের কর্মীরা জানান, কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন দেশে বাস্তবায়ন করতে দেয়া হবে না। অবিলম্বে বাতিল করতে হবে নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন।
এক অংশ পাবে, তার অংশ হলো অর্ধেক পাবে মেয়ে। এটা হলো ইসলামিক দৃষ্টিতে আমাদের কোরআন হাদিসের অনুযায়ী কথা, ঠিক আছে। কিন্তু সরকারের কাছে তারা দাবি জানাচ্ছে যে ছেলেরা যদি এক অংশ পায়, আমরা মেয়েরা এক অংশ পাবো, অর্থাৎ সমান সমান পাবো। আমরা এটা বলতে চাই যে কোরআন হাদিসের ঊর্ধ্বে আমরা যেতে পারি না। পশ্চিমাদের কোনো আদর্শ বাস্তবায়নের চেষ্টা আপনি দেশে করবেন না, আপনি তাদের উপর কোনো ঠেকা নেই। আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি, আবার এদিক সেদিক যদি হয়ে যায় তাহলে সেই সিদ্ধান্ত আমরাই নেব ইনশাআল্লাহ। এছাড়া 2013 সালের 5 মে শাপলা চত্বরে হত্যাকাণ্ড, 2021 সালের মার্চে ভারতের প্রধানমন্ত্রীর ঢাকা সফর ঘিরে হত্যাকাণ্ড এবং 2024 সালের জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারের দাবিও জানান তারা। ইন্ডিয়া থেকে আমাদের রাষ্ট্রটা সম্পূর্ণ মুক্ত হোক এবং পাশাপাশি ইসলামের পক্ষের কাজগুলো হোক, ইসলামের বিরুদ্ধে যে কাজগুলো ওগুলো প্রত্যাখ্যান হোক। আস্থা বিশ্বাস ছিল সেটাকে এখন বহুত্ববাদের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এই সমস্ত কয়েকটি পদক্ষেপের উপরে আজকে আমাদের এই হেফাজত ইসলামের পক্ষ থেকে একটা প্রতিবাদ। বিভিন্ন রাজনৈতিক দলের রাজনৈতিক মামলা প্রত্যাহার হয়েছে, কিন্তু আওয়ামী লীগের আমলে হেফাজতের কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা এখনো প্রত্যাহার করা হয়নি। সেসব মামলাও বাতিলের দাবি জানান হেফাজত কর্মীরা। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আলোচনা ছাড়া মানবিক করিডোরের নামে সেখানে যুক্তরাষ্ট্রের সামরিক জোন তৈরির পথ সুগম করছে সরকার, এমন অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। অবিলম্বে এই সিদ্ধান্ত থেকে সরে না আসলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তিনি। শনিবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, বাংলাদেশকে আরেকটি ফিলিস্তিন করা হবে কিনা এমন শঙ্কায় সাধারণ মানুষ। জানান, দেশের মানুষ পরিবর্তন চায়, কিন্তু ফ্যাসিবাদের পতন হলেও বেড়েছে চাঁদাবাজি ও দখলবাজি। এ সময় শুধু আগামী নির্বাচন নয়, দেশের কোনো নির্বাচনেই আওয়ামী লীগকে অংশ নিতে দেওয়া হবে না বলে জানান বক্তারা। গণহত্যার বিচার দ্রুত করতে অন্তত 10টি ট্রাইব্যুনাল গঠনের দাবি তাদের। অনুষ্ঠানে নতুন 1000-এর বেশি নেতাকর্মী যোগ দিয়েছে সংগঠনটিতে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ঝুঁকিতে ফেলে এই মানবিক করিডোরের নামে ওইখানে আরেকটা সামরিক জোন তৈরি করার, আরেকটা পূর্ব তিমুরের মতো আরেকটা স্টেট তৈরি করার সেই অনেকের মিশনের দিকে বাংলাদেশকে নিয়ে যাওয়া হচ্ছে। এই করিডোর দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে না আসে আমরা যতটুকু বলিয়ান হয়েছি, এই শক্তি নিয়েই আগামীতে আবার রাজপথে নামা হবে। গণহত্যার বিচার, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, দ্বিতীয়ত ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার, এবং তৃতীয়ত প্রধান উপদেষ্টা ঘোষিত যে ডিসেম্বরের কথা বলা হয়েছে সেই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করা। রাজধানীর পুরানা পল্টনের সাব্বির টাওয়ারের আগুন প্রায় 4 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। শনিবার রাত 8:30টার দিকে লাগা আগুন ফায়ার সার্ভিসের 7টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে রাত 12:30টার দিকে। আগুনের সূত্রপাতের বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। এই ঘটনায় তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছে ফায়ার সার্ভিস। বহুতল ভবনটিতে পর্যাপ্ত অগ্নি নিরাপত্তা ব্যবস্থা ছিল না বলেও জানায় সংস্থাটি। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। প্রত্যক্ষদর্শী এবং ভবনের ব্যবসায়ীরা জানান, 11 তলা ভবনের বেশিরভাগই ইলেকট্রনিক ডিভাইসের দোকান। ভবনটির ছাদে বাল্ব তৈরির কারখানা ছিল। সেখানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। উপর থেকে হিনুলাক্স লিফটে ছাদ থেকে দেখে আমরা দৌড়ে আসছি, আইসা থেকে ফায়ার সার্ভিস আসছে। ফাইবারের লাইটগুলো ওগুলোর কারণে মূলত আগুনগুলো নিভতেছে না, এক সাইডে নিভে আসলে আর এক সাইডে জ্বলে। শর্ট সার্কিটে হইতে পারে। উপরে হলো গোডাউন আছে, গোডাউনে কার্টুন আছে। আগুনটা ছিল এই 11 তলা ভবনের ছাদে, আরেকটা টিন শেড ভবন ছিল প্রায় পুরো ছাদ জুড়েই, এবং এই টিন শেডের ভিতরে প্রচুর পরিমাণ বৈদ্যুতিক সাজ সরঞ্জামাদি বিভিন্ন রকম মালামাল ছিল। এই হাই রাইজ বিল্ডিংয়ের নিয়ম অনুযায়ী যেরকম ফায়ার সেফটির ব্যবস্থা থাকার কথা সেরকম কোনো ব্যবস্থা ছিল না। আমরা কিছু এক্সটিংগুইশার দেখতে পেয়েছি। মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো রেলের কাজ এবছর শেষ হচ্ছে না। প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক জানান, 5 অগাস্টের পট পরিবর্তনের পর মেট্রো রেলের অনেক বিদেশি কর্মী চলে গেছেন। দায়িত্বশীল ব্যক্তিদেরও রদবদল হয়েছে, তাই কাজ ব্যাহত হয়েছে বলে জানান তিনি। আগামী বছরের অক্টোবরের মধ্যে এই অংশে চালু হতে পারে ট্রেন চলাচল। মেট্রো রেলে উত্তরা থেকে মতিঝিল রুটে প্রতিদিন চলাচল করে 4 লাখের বেশি যাত্রী।
MRT-6 লাইনে মোট স্টেশন 17টি। এর মধ্যে কমলাপুর বাদে বাকি সব স্টেশন চালু রয়েছে। মতিঝিলে শাপলা চত্বর থেকে কমলাপুর রেল স্টেশন পর্যন্ত 1.16 কিলোমিটার অংশে নির্মাণ কাজ চলছে। বিগত সরকারের সময় বলা হয়েছিল এবছরের ডিসেম্বরে ট্রেন চালু করা যাবে, কিন্তু এখন তা আর হচ্ছে না। কর্তৃপক্ষ বলছে রাজনৈতিক পট পরিবর্তন সহ বেশ কিছু জটিলতায় কাজ শেষ হতে সময় লাগছে। যেহেতু স্মল কাজ, এটা প্রোগ্রেস কম হয়েছে। তারপর কিছু ইনসিডেন্ট তো হয়েছে, যেটা ছাত্র আন্দোলন মুভমেন্টের কন্ট্রাক্টর অনেকে বিদেশ চলে গেছিল, কনসালটেন্ট অনেক বাইরে চলে গেছিল, ডিফারেন্ট ইনসিডেন্টের জন্য এটা হয়েছে। ওই সময় যে পরিস্থিতিটা বলা হয়েছিল বা যে কনসিডারেশনে বলা হয়েছিল, প্র্যাকটিক্যালি এটা হবে না এই ডিসেম্বরে। নির্ধারিত সময়ে শেষ না হলেও প্রকল্পের কাজের মান ঠিক রাখার ওপর জোর দেন বিশেষজ্ঞরা। কিছুটা যদি দেরিও হয়, আমি এটাতে কোনো অসুবিধা দেখি না, কারণ একটু সতর্কবার্তা দিতে হবে যে আমি যা ইচ্ছা তা করতে পারি না। জনগণের টাকায় যখন উন্নয়ন হয়, এটা যেন সাশ্রয়ী মূল্যে হয়, টেকসই মূল্যে হয়, যাদের কাজ করার কথা তারাই যেন কাজ করে, এলোমেলো যেন কাজ না হয়। MRT-6 লাইন উত্তরা থেকে কমলাপুর মেট্রো রেল স্টেশনে এসে মিশবে। একই সঙ্গে লাইন 1 রুটের একটি অংশ বিমানবন্দর থেকে কমলাপুরে শেষ হবে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পথ নির্দেশনা বাতিল না থাকায় বরিশালে নৌপথে রাত্রিকালীন নৌযান চলাচল ঝুঁকির মুখে। বেশিরভাগ চুরি ও বিকল হওয়ায় হয়ে পড়েছে। অভিযোগ রয়েছে এক শ্রেণীর জেরে চুরির সঙ্গে জড়িত। এ বিষয়ে পুলিশকে কয়েকবার জানানো হলেও আজ পর্যন্ত কোনো সুরাহা হয়নি। বরিশাল অঞ্চলে 1200 কিলোমিটার নৌপথের বিভিন্ন স্থানে অসংখ্য চর। দুর্ঘটনা এড়াতে ঝুঁকিপূর্ণ পয়েন্টে স্থাপন করা হয়েছে 138টি নৌপথ নির্দেশনা বাতি। এর মধ্যে 40টি বয়া ও 98টি বিকন বাতি। কিন্তু নির্দেশনা বাতির বেশিরভাগই চুরি হয়েছে, আর যেগুলো আছে সেগুলোও বিকল। রাতে হাজারো যাত্রী নিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় নৌযান চালান চালকরা। আগে বিকন ছিল, বয়া ছিল, বয়াগুলো ফিলাস ছিল, এখন নদীতে চলাচল করার মতো কোনো কিছু নদীতে নেই। মল্লিকপুরের এখান দিয়ে অধিকাংশ জায়গায় প্রায় 5 নটিক্যাল পথের মতো কোনো পানি নাই। সেখানে বয়াবাতিগুলো আছে ঠিকই, বয়াবাতির কোনো বাতি নাই। বিআইডব্লিউটিএ বলছে এ পর্যন্ত 49টি সাধারণ ডায়েরি করে পুলিশকে চুরির বিষয়টি জানানো হয়েছে, কিন্তু এ পর্যন্ত একটি ঘটনারও কোনো সুরাহা হয়নি। পুলিশ আমাদেরকে বলে চোর ধরে দিতে, কিন্তু এই চোর ধরা তো আমাদের পক্ষে সম্ভব না। এভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায় এবং চুরি হয়ে যায়, পরে আবার আমরা এটা আবার রিপ্লেসমেন্ট করার জন্য, আবার নৌপথকে সচল রাখার জন্য আবার রিপ্লেসমেন্ট করার জন্য চেষ্টা করতেছি। এ ব্যাপারে কঠোর নজরদারির কথা জানিয়েছে পুলিশ। বিশেষ করে সরকারি সম্পত্তি ক্ষতি সাধন করা বা নিয়ে যাওয়ার মতো ঘটনাগুলো ঘটুক, চুরির ঘটনা ঘটুক, আমরা এটার কঠিন আইনি ব্যবস্থা নেব। কোরবানির ঈদ ও বর্ষা আসার আগেই সমস্যার সমাধানের কথা বলছে বন্দর কর্তৃপক্ষ। ঈদুল আজহা এবং বর্ষা মৌসুমকে সামনে রেখে আমরা আরও একটু সচেষ্ট হব এই জিনিসগুলোকে আর একটু রিকভারি করার জন্য, যাতে জেলেদের মাধ্যমে এই ক্ষতিগুলো আমরা আর না হয়। প্রতিটি বয়ার দাম 26 থেকে 30 লাখ এবং বিকনের দাম 3 লাখ টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নদী ও মাটিতে নতুন এক দূষণের নাম পিফাস। চামড়া ও পোশাক কারখানা থেকে নির্গত ফ্লোরিন ও কার্বন মিলে সৃষ্টি করছে এই দূষণ। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এলাকায় পিফাসের দূষণ বেশি। দুটি সংস্থার এক যৌথ গবেষণায় এমন তথ্য পাওয়া গেছে। গবেষকরা বলছেন এই দূষণ এখনই বন্ধ না করা গেলে ক্যান্সার, লিভার, থাইরয়েড সহ বড় ধরনের স্বাস্থ্যগত ঝুঁকিতে পড়বে মানুষ। পোশাক কারখানায় আন্তর্জাতিক নানা ব্র্যান্ডের পণ্যে ব্যবহার হয় রাসায়নিক যৌগ পিফাস। বিশেষ করে পানি, তেল ও দাগ প্রতিরোধক বলে এর চাহিদা বেশি। আবার ননস্টিক রান্না সামগ্রী, খাবারের মোড়ক, অগ্নি নির্বাপন ফোমে ব্যবহার হয় অতিমাত্রায় ফ্লোরিন ও কার্বন। এই দুই রাসায়নিক মিলে সৃষ্টি হচ্ছে পিফাস, যা দূষিত করছে নদী, খাল ও মাটি। এ সংক্রান্ত এক গবেষণাপত্র নিয়ে মতবিনিময় সভা হয় রাজধানীর একটি হোটেলে। সেখানে রাজনীতিবিদ ও পেশাজীবীরা বলেন, শিল্প কলকারখানা স্থাপনের আগে অবশ্যই পরিবেশগত সমীক্ষা করতে হবে। 64 জেলার 500 থানার পরিকল্পনা না করেন যে কোথায় আসলে শিল্প করা যাবে, কোথায় কৃষি থাকবে আর কোথায় মানুষ থাকবে, তাহলে বাংলাদেশ আর এই সামনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে না। সভায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জানান, পরিবেশ রক্ষার অঙ্গীকার থাকতে হবে প্রতিটি রাজনৈতিক দলের। আমাদের 31 দফা কর্মসূচি দেওয়া হয়েছে,
আপনারা মনে হয় অনেকেই শুনেছেন, জানেন। সেখানে কিন্তু এনভায়রনমেন্টের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে উপস্থাপন করা হয়েছে। গুড গভর্নেন্স থাকে, আমাদের সরকার যদি সদিচ্ছা পোষণ করে এবং তারা যদি এইভাবে কার্যকরী ব্যবস্থা নেয়, আমাদের মানুষ কিন্তু অ্যাকসেপ্ট করে নেয়। সমাজ কল্যাণ উপদেষ্টা জানান, আর্সেনিকের মতো ভয়াবহ এই দূষণ কিন্তু শিল্প কলকারখানার জন্য পরিবেশ বান্ধব কর্মকৌশল গঠন হলেও তা বাস্তবায়ন হয় না। উই আর ইমিউন টু ক্রাইসিস। আমরা এটা আর অনুভব করতে পারি না। আমার দেশের মানুষ আর্সেনিকে মারা যায়, আমার দেশের মানুষ দূষিত পানি, নানান রকমের দূষিত পানি এবং খাদ্যে মারা যায়। আমরা তো সারাক্ষণ ওটার ভিতরেই বাস করছি, কোটি কোটি টাকা খরচ করি, অথচ আমরা ঠিক কাজটা ঠিক সময় করি না। পিফাস আমদানি বন্ধ ও এর বিকল্প রাসায়নিক ব্যবহার নিশ্চিতের দাবি জানান আলোচকেরা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে সবচেয়ে বেশি বিক্রি হয় গ্যাস্ট্রিকের ওষুধ, যা মোট বিক্রির 35%। পেটের সমস্যা সারাতেই বছরে রোগীদের ব্যয় 1000 কোটি টাকার বেশি। চিকিৎসকেরা বলছেন, নিয়মিত গ্যাস্ট্রিকের ওষুধ খেলে শারীরিক নানা সমস্যার পাশাপাশি ক্যান্সারও হতে পারে। রাজধানীর তেজগাঁওয়ের মা ফার্মেসি। 5 মিনিটে ওষুধ কিনতে আসেন 3 জন। অন্যান্য ওষুধের সঙ্গে সবাই গ্যাস্ট্রিকের ওষুধ কিনেছেন। চাহিদা বেশি হওয়ায় এই দোকানে গ্যাস্ট্রিকের ওষুধ আলাদা করে রাখা হয়। একই এলাকার ইনসাফ ফার্মেসি, এই দোকানেও সবচেয়ে বেশি বিক্রি হয় গ্যাস্ট্রিকের ওষুধ। দোকানি জানান, 90% প্রেসক্রিপশনেই গ্যাস্ট্রিকের ওষুধ লেখা হয়। আয়সা বললো একটা গ্যাসের ওষুধ দেন, হ্যাঁ একটা পুরি খেলো বা সিঙ্গারা খেলো একটা গ্যাসের ওষুধ দেন, ভাত খেলো একটা গ্যাসের ওষুধ দেন। সাধারণ মানুষ দরকার না হইলেও অনেক সময় গ্যাসের ওষুধটা মনে করে যে কোনো ওষুধের সাথে একটা গ্যাসের ওষুধ খুব দরকার, এইভাবেই নিতে চাই বেশিরভাগ। ঔষধ শিল্প সমিতির হিসেবে দেশে মোট বিক্রি হওয়া ওষুধের 35% খাদ্যনালীর রোগের, হার্ট ও রক্তনালীর 13%। গত 10 বছরে হার্ট ও রক্তনালীর ওষুধের ব্যবহার 9 থেকে বেড়ে 11% হয়েছে। মার্কেটটা এখনও গ্রো করতেছে, ইটস অ্যারাউন্ড 10 to 12% এটা গ্রো করে। এটা সবথেকে বহুল ব্যবহৃত ওষুধ এই মুহূর্তে। এটা অনেকগুলো মলিকুল আছে, রেবিপ্রাজল, অমিপ্রাজল, ইসোমাপ্রাজল, ডেক্সলান্সোপ্রাজল। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ফাস্টফুড জাতীয় খাবারের চাহিদা বেড়েছে। অতিরিক্ত তেল, চর্বি ও মশলাযুক্ত খাবার পরিপাকতন্ত্রের রোগ বাড়াচ্ছে, তাই খাদ্যনালীর রোগের ওষুধের বিক্রি বেশি। পাকস্থলীর ক্যান্সারের মতো ভয়াবহ রোগ, অন্যদিকে কিডনি ফেইলিউর বা কিডনির অকার্যকারিতার মতো ভয়াবহ রোগও কিন্তু হয়ে যায়। আমরা দেখি যারা দীর্ঘদিন গ্যাস্ট্রিকের ওষুধটি খায়, হঠাৎ পড়ে গেলে তাদের কোমরের হাড় ফেটে যায় বা ভেঙে যায়। এটিও কিন্তু পরোক্ষভাবে এই ওষুধের জন্য। এ কারণেই আমরা বলবো, চিকিৎসকের যেমন প্রেসক্রিপশন লেখার সময় বিজ্ঞানসম্মত হওয়া দরকার, তেমনি রোগীও কিন্তু বিজ্ঞানসম্মতভাবেই ওষুধটি গ্রহণ করবে। 200-র বেশি কোম্পানি বছরে 30,000 কোটি টাকার মতো ওষুধ বিক্রি করে। দেশের চাহিদা মিটিয়ে 150টির বেশি দেশে রপ্তানি হয় বাংলাদেশের ওষুধ। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কৃষিতে ভর্তুকি অব্যাহত রাখতে চায় সরকার। প্রয়োজনে দাতা সংস্থা IMF এর শর্ত না মেনে এই খাতে সুবিধা দেওয়া হবে বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী। শনিবার রাজধানীতে কৃষি বাজেট নিয়ে এক সেমিনারে কথা জানান তিনি। বলেন, ভবিষ্যতে ভর্তুকির অর্থ গবেষণায় কাজে লাগাতে চায় সরকার। দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত কৃষি। খাদ্য নিরাপত্তা নিশ্চিতে একমাত্র অবলম্বন এই খাতটি। বর্তমানে দেশের জিডিপিতে যার অবদান প্রায় 12%। বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতি বলছে, আগামী অর্থবছরের বাজেটে কৃষিতে বরাদ্দ হতে পারে 40,692 কোটি টাকা, যা আগের অর্থবছরে ছিল 38,259 কোটি টাকা। কৃষি অর্থনীতিবিদ সমিতির সেমিনারে বক্তারা বলেন, কৃষিপণ্য ও এ খাতের যন্ত্রপাতির দাম কমানো গেলে উপকৃত হবেন কৃষকরা। কিন্তু কৃষি পণ্যের দাম যদি কমে আর তার সাথে কৃষি উপকরণের দাম যদি না কমে, তাহলে কৃষক মরে যাবে। সেই ক্ষেত্রে আমাদেরকে এই কৃষি পণ্যের সার, ডিজেল, বীজ এগুলো পর্যাপ্ত পরিমাণের ভর্তুকি দিতে হবে। অর্থনীতিবিদরা বলছেন, গেল 4 বছরের কৃষিতে 3.2% নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। জানান, যে হারে মূল বাজেট বাড়ছে সে হারে কৃষিতে বাজেট বাড়ছে না। তাই বাজেট প্রণয়নকারীদের এই খাতের জন্য পরিকল্পনা নেয়ার তাগিদ তাদের।
যেই হারে মোট বাজেট বাড়ছে সেই হারে কৃষি বাজেট বাড়ছে না। এবং আমরা যদি আজকে খাদ্যে স্বয়ম্ভর হতে চাই এবং আগামী 2030 সালের মধ্যে খাদ্য এবং পুষ্টিতে স্বয়ম্ভর হতে চাই, তাহলে এটাকে রিভার্স করতে হবে। এদিকে কৃষিতে ভর্তুকি অব্যাহত রাখার কথা বলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। বলেন, দেশের শিল্পায়নের পাশাপাশি কৃষিতেও গুরুত্ব বাড়াতে হবে। IMF অনেক শর্ত দিচ্ছে সাবসিডি তোলার জন্য, আপনারা জানি খুশি হবেন, আমরা সরকার থেকে সিদ্ধান্ত নিয়েছি প্রয়োজন হলে আমরা IMF থেকে বেরিয়ে আসব। মূল বাজেটে কৃষি খাতে বরাদ্দ 10% এবং ভর্তুকিতে 5% করা গেলে এ খাত আগামীতে উঠে দাঁড়াতে পারবে বলে দাবি গবেষকদের। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বর্ষা শুরুর আগেই বিভিন্ন জেলায় নদ নদীর বাঁধে ভাঙন দেখা দিয়েছে। আতঙ্কে দিন কাটাচ্ছেন সাতক্ষীরা, শরীয়তপুর ও কুড়িগ্রামের নদী তীরের বাসিন্দারা। এরই মধ্যে বিলীন হয়েছে বসতঘর ও ফসলি জমি সহ নানা স্থাপনা। অভিযোগ, ভাঙন রোধে উদাসীন কর্তৃপক্ষ। ভারত বাংলাদেশের সীমান্তে ইছামতি নদীর কিনারা ঘেঁষে সাতক্ষীরার দেবহাটা উপজেলা। বর্ষা এলে আতঙ্ক বাড়ে নদী পাড়ে। শুধু দেবহাটা নয়, সদর উপজেলার টাউন শ্রীপুর সহ কমপক্ষে 10টি পয়েন্টে বেড়িবাঁধের অবস্থা ঝুঁকিপূর্ণ। যদি এইভাবে ভাঙতে থাকে, সরকার যদি এটার পদক্ষেপ না নেয়, তাহলে মনে করেন আরো হুমকির মুখে পড়তে হবে আমাদের এই জায়গাটা খুবই ভালো করে একটু মেরামত করে দিক, বা যখন টেকসই করে দিক, মানে যখন বর্ষাকাল আসে আর কি। এরই মধ্যে নদীতে বিলীন হয়েছে রাজনগর মৌজা, কোমরপুরের খাদ্য গুদাম সহ বহু স্থাপনা। ভাঙনের হুমকিতে থানা ভবন, মন্দির সহ বিভিন্ন স্থাপনা। সিসি ব্লক দিয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। পানি উন্নয়ন বোর্ডের একটি প্রকল্প প্রস্তাবিত আছে, আমরা আশা করছি শীঘ্রই প্রকল্পটি অনুমোদন হবে। এই প্রকল্পটির আওতায় দেবহাটার কোমরপুর ও ভাটশালা এলাকায় যে নদী ভাঙন রয়েছে, সেসব এলাকায় স্থায়ী যে টেকসই বাঁধ সেগুলো নির্মাণ করা সম্ভব। গেল এক মাসে ধরলার ভাঙনে কুড়িগ্রামের রসুলপুরে ভিটে হারিয়েছে অন্তত 50টি পরিবার। ভাঙনের হুমকিতে মসজিদ, মাদ্রাসা সহ শিক্ষা প্রতিষ্ঠান। একই অবস্থা দুধকুমার পাড়ের যাত্রাপুর ও গঙ্গাধর পাড়ের বেশ কয়েকটি এলাকা। পানি উন্নয়ন বোর্ড ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নিলেও তা কার্যকর নয় বলছেন স্থানীয়রা। একটি দরপত্র আহ্বান করার অনুমতি যে চিঠি দেওয়া হয়েছে, খুব শীঘ্রই সেটি পাওয়া যাবে এবং আমরা দরপত্র আহ্বানের মাধ্যমে ঠিকাদার নিয়োগ করে দ্রুত কাজ বাস্তবায়ন শুরু করব। এদিকে গেল বছরের নভেম্বরে শরীয়তপুরের জাজিরা প্রান্তের নাওডোবা 0 পয়েন্টে ভেঙে পড়ে 100 মিটার বেড়িবাঁধ। সমীক্ষায় দেখা যায় তলদেশের মাটি সরে যাওয়ায় দেখা দিয়েছে ভাঙন। যদি বর্ষা চলে আসে তাহলে এই জায়গাটুকু ভেঙে নিয়ে যাবে। তো এই জায়গাটুকু যদি ভেঙে নিয়ে জায়গা, তাহলে দেখা যায় হাজার হাজার ফ্যামিলি কোথায় যাব, কি করব। পদ্মা সেতুর পূর্ব পাশে 110 কোটি টাকায় 2 কিলোমিটার বাঁধ নির্মাণ করা হয়, সেটি এখন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রামে কর্ণফুলীর পূর্ব তীর ঘেঁষে শহররক্ষা বাঁধ ও 4 লেন সড়ক নির্মাণ শেষ হলে জলাবদ্ধতা থেকে রক্ষা পাবেন নগরের 5 লাখের বেশি মানুষ। মেরিন ড্রাইভের আওতায় কর্ণফুলীর সেতু দিয়ে কালুরঘাট ব্রিজ পর্যন্ত সড়কের 80% কাজ শেষ হয়েছে। এবছর জুলাই নাগাদ 100% কাজ শেষ করার আশা প্রকল্প পরিচালকের। কর্ণফুলী নদীর জোয়ারে দিনে 2 বার হাঁটু পানিতে ডুবে যেত নগরীর বাকলিয়া, বলিরহাট, হামিদচর, চাকতাই, খাতুনগঞ্জ সহ বেশ কিছু এলাকা। বর্ষাকালে জলাবদ্ধতায় নাকাল হতেন অন্তত 5 লাখ মানুষ। মেরিন ড্রাইভের আওতায় শাহমানত সেতু থেকে কালুরঘাট ব্রিজ পর্যন্ত 9 কিলোমিটার 4 লেনের সড়ক ও শহর রক্ষা বাঁধ নির্মাণ শুরু হয় 2018 সালের অক্টোবরে। দ্রুত কাজ শেষ করার অপেক্ষায় স্থানীয়রা। পানি উঠতো, পানি উঠার কারণে মানে এখন এই যদি ইটা হয়, মাঠটা মানে ড্রাইভটা শক্ত হয়ে যায়, এই পানিটার ভিতরে যাবে না। লোডে গাড়ে বাজারে মার্কেটে অনেক পানি উঠতো, এখন তো পানি থেকে আমরা বাঁচছি। প্রকল্প নির্মাণে খরচ হচ্ছে 1800 কোটি টাকা। স্থাপন করা হচ্ছে পাম্পসহ 12টি স্লুইস গেটও। এর মাধ্যমে যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের আশা কর্তৃপক্ষের। চট্টগ্রামবাসী এটা সুফল পাচ্ছে। চাকতাই খাতুনগঞ্জ এলাকা আগে পানিতে, জোয়ারের পানিতে তলিয়ে যেত। বিগত 2 বছর যাবৎ এই প্রজেক্ট ওখানে রেগুলেটর নির্মাণের মাধ্যমে চাকতাই খাতুনগঞ্জ এলাকা জলাবদ্ধতা মুক্ত হয়েছে।
ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জ চাকতাইও জলবদ্ধতার কবল থেকে রেহাই পাবে। বাণিজ্যিকভাবে ক্ষতি কমবে স্থানীয়দের। জলবদ্ধতাকেও এটা প্রোটেক্ট করছে এবং একই সাথে রাস্তা যে আউটার রিং রোডের যে পেরিফেরি আউটার রিং রোডের জলবস্থাটাও উন্নয়ন সাধন করেছে এবং এখানে এখন অপার সম্ভাবনা হয়েছে। শতভাগ নির্মাণ কাজ শেষ হলে চট্টগ্রামের পর্যটনে ভূমিকা রাখবে সড়কটি, আশা স্থানীয়দের। এই মেরিন ড্রাইভ সড়ক নির্মাণের ফলে জলবদ্ধতার কবল থেকে মুক্ত হয়েছে চট্টগ্রামের বাকলিয়া, চাকতাই, খাতুনগঞ্জ সহ বিভিন্ন এলাকা এবং মনে করা হচ্ছে এই সড়ক অর্থনীতিতে ব্যাপক অবদান রাখবে। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। খাগড়াছড়িতে বিদেশি আম চাষে ঝুঁকছেন কৃষকেরা। উপযুক্ত আবহাওয়া ও মাটির গুণের কারণে বিদেশি আম চাষে সফল তারা। দেশীয় আমের তুলনায় দামও পাওয়া যাচ্ছে বেশি। তবে আম বিপণনে অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবি চাষিদের। বিদেশি জাতের আম চাষ সম্প্রসারণে কাজ করছে কৃষি বিভাগ। গাছে থোকায় থোকায় ঝুলে আছে লাল আম বা রেড ম্যাঙ্গো। খাগড়াছড়ির পাহাড়ে ৩০ একর জমিতে আমেরিকান পালমার, চিয়াংমাই, ব্যানানা ম্যাঙ্গো, রেড লেডি, আপেল ম্যাঙ্গো সহ নানা প্রজাতির আম চাষ করেছেন মংসেতু চৌধুরী। এবার ফলনও হয়েছে ভালো। সুস্বাদু আর দাম বেশি হওয়ায় প্রতি বছরই পাহাড়ে বাড়ছে বিদেশি আম চাষির সংখ্যা। বিভিন্ন বাগানে কাজ করে সংসার চলে তাদের। প্রচলিত জাতের চাইতে বিদেশি আমটা ফলন বেশি এসেছে, তো আমি আশা করি এবছর ভালো অ্যামাউন্ট পাবো। এই বাগানে কাজ করে আমি প্রায় 2 বছর ধরে যাবতীয় আমার এখানে কাজ করে আমার সংসার চালাই। বাণিজ্যিকভাবে লাভবান হওয়া চাষিদের বিদেশি আম চাষে উৎসাহিত করা এবং চারা দিচ্ছে কৃষি বিভাগ। মাতৃগাছ রোপণ করেছি আমরা, এখান থেকে আমরা চারা উৎপাদন করছি এবং যারা আগ্রহী কৃষক তাদেরকে কিন্তু আমরা এই চারাগুলো সরবরাহ করছি এবং আমরা এই ক্ষেত্রে উৎসাহী কৃষকদের কাছ থেকেও কিন্তু বিভিন্ন সায়ন নিয়ে সংগ্রহ করে আমরা কিন্তু নতুন চারা কলমের মাধ্যমে এই জাতগুলোই ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। তবে ঢাকাসহ বিভিন্ন জেলায় আম পাঠাতে জেলা পরিষদ, পৌরসভা সহ অন্তত 4 জায়গায় টোল দিতে হয়। তাই বিপাকে বাগান মালিকেরা। অবৈধ টোল আদায় বন্ধের দাবি তাদের। মোটামুটি 4টা পয়েন্টে সরকারি প্রতিষ্ঠানগুলোতে অবৈধভাবে টোল দিতে হতো। অন্যায়ভাবে প্রতি কেজি আমে 2 থেকে 3 টাকা খরচ হতো, যেটা বাংলাদেশে কোথাও হয় নাই। এবার আশা রাখছি বর্তমান সরকারের সময়ে এই টোলটা অনেকটা সহনশীল পর্যায়ে আসবে বলে আমি আশা রাখি। চলতি মৌসুমে জেলায় 3700 হেক্টর জমিতে দেশি বিদেশি আমের চাষ হয়েছে। এর মধ্যে 260 হেক্টর জমিতে বিদেশি জাতের আমের আবাদ হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এছাড়া এখনকার সংবাদে আমন্ত্রণ পরের আয়োজনে।